তালাকপ্রাপ্তা আইপিএস 3 7 বছর পর স্বামীর কুঁড়ে ঘরে পৌঁছল। ভেতরের সত্যিটা দেখে গ্রাম স্তম্ভিত হয়ে গেল বন্ধুরা। এই গল্পটি হল উত্তরপ্রদেশের মিরাট থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত হরিপুর গ্রামের। দুপুরের সময় ছিল, গ্রামের কাঁচা রাস্তায় হঠাৎ ধুলো উঠতে লাগল। একটি সরকারি সাদা এসইউভি গ্রামের মাঝখানে এসে থামল। নাম্বার প্লেটটি সরকারি ছিল এবং গাড়ি থামতেই ড্রাইভার সোজা হয়ে বসল। গ্রামবাসীরা বুঝে গেল এটা কোনো সাধারণ গাড়ি নয়। গাড়ির দরজা খুলল এবং যেই ওই মহিলা বাইরে নামল, পুরো গ্রাম কোনো কথা না বলে চুপ হয়ে গেল। খাকি আইপিএস উর্দি, কাঁধে তারা, কোমরে বেল্ট, মুখে সেই শক্তি, সেই অফিসারের মতো দাপট। ইনিই ছিলেন প্রিয়া শর্মা, এলাকার চর্চিত আইপিএস অফিসার। কোনো সাইরেন ছিল না, কিন্তু তার উপস্থিতি যথেষ্ট ছিল। ড্রাইভার ধীরে জিজ্ঞেস করল, ম্যাডাম এখানেই? প্রিয়ার নজর সামনে পড়ল, একটি খড়ের দেওয়ালওয়ালা কুঁড়ে ঘরের ওপর। সে শুধু মাথা নাড়ল, হ্যাঁ। গ্রামের মহিলারা দরজার আড়াল থেকে দেখতে লাগল। বয়স্করা চুপচাপ দাঁড়িয়ে গেল, বাচ্চারা ভয় পেয়ে গেল। আইপিএস অফিসার গ্রামে এসেছিল, কিন্তু কোনো রেইড বা হানার জন্য নয়। সে ওই কুঁড়ে ঘরের দিকে এগোল, যেখানে 7 বছর আগে একটা সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কুঁড়ে ঘরের ভেতরে ছিল বিজয়, সেই মানুষটি যে একসময় তার স্বামী ছিল। প্রিয়া দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল। উর্দিতে দাঁড়িয়েছিল, পুরো দাপট সাথে ছিল, কিন্তু হাত দরজার উপর উঠতে পারল না। কারণ আজ সে কোনো অপরাধীর সামনে ছিল না, আজ সে নিজেরই অতীতের সামনে দাঁড়িয়েছিল। দরজার সামনে দাঁড়িয়ে প্রিয়ার চোখের সামনে হঠাৎ 7 বছর পেছনের ছবি ঘুরতে লাগল। 7 বছর আগে এই হরিপুর গ্রামই ছিল, কিন্তু তখন প্রিয়ার পায়ে এই খাকি জুতো ছিল না, তখন তার কাঁধে তারা ছিল না, এবং মুখে এই কঠোরতাও ছিল না। তখন তার হাতে বই থাকত আর চোখে স্বপ্ন। প্রিয়া গ্রামের ওই মেয়েদের মধ্যে ছিল না যারা ভাগ্যকে চুপচাপ মেনে নেয়। সে প্রশ্ন করত, সে এগিয়ে যেতে চাইত। বিজয়কে সে প্রথমবার নদীর ধারে দেখেছিল। সে চুপচাপ জাল গুছিয়ে নিচ্ছিল, আর প্রিয়া তাকে অনেকক্ষণ ধরে দেখছিল। বিজয় বেশি কথা বলতো না, কিন্তু যখন বলতো তখন সরাসরি হৃদয়ে গিয়ে পৌঁছত। ধীরে ধীরে কথা হলো। প্রিয়া নিজের স্বপ্নের ব্যাপারে জানালো, বিজয় নিজের পরিস্থিতির ব্যাপারে। প্রিয়া বলেছিল, আমি অফিসার হতে চাই। বিজয় না হেসে না বাধা দিয়ে বলেছিল, হয়ে যাও। ব্যাস এই কথাটা প্রিয়ার আলাদা লেগেছিল। না কোনো প্রশ্ন, না সন্দেহ, শুধু বিশ্বাস। বিয়ে হলো তো গ্রামবাসীরা বলল, মেয়ে এগিয়ে যাবে। বিজয় কাউকে কিছু বলল না, প্রিয়াও না। ছোট একটা ঘর ছিল, খড়ের দেওয়াল, একটা খাটিয়া আর এক কোণে বইয়ের স্তূপ। প্রিয়া রাত ভোর পড়ত, বিজয় কাছে বসে থাকত, কখনো হ্যারিকেন ঠিক করত, কখনো জল রেখে দিত। সে কখনো বলেনি প্রিয়ার কাছে সময় নেই। যখন প্রথমবার পরীক্ষায় প্রিয়া ফেল করল, সে সারা রাত কাঁদতে থাকল। বিজয় কোনো ভাষণ দিল না, শুধু সকালে বলল, আজ খেতে বেশি কাজ আছে, বিকেলে পড়ে নিও। প্রিয়া বুঝে গিয়েছিল সে তাকে দুর্বল হতে দেবে না। দ্বিতীয়বারও হল না। গ্রামবাসীরা খোঁটা দিল। বিজয় সব শুনল আর চুপ থাকল। তৃতীয়বার যখন রেজাল্ট এলো আর প্রিয়ার নাম তালিকায় ছিল, তখন বিজয় অনেকক্ষণ ধরে ওই কাগজটা দেখতে থাকল। সে ধীরে বলেছিল, এখন তুমি অফিসার হয়ে গেলে। ওই দিন তার গলার স্বরে গর্ব ছিল, ভয় নয়। পোস্টিংয়ের পর সব বদলাতে শুরু করল। শহর, বড় বাড়ি, নতুন দুনিয়া। শুরুতে প্রিয়া তেমনই ছিল। বিজয়কে নিজের সাথে রাখত, তাকে সম্মান করত, কিন্তু যেমন যেমন উর্দির ওজন বাড়ল, সম্পর্ক হালকা হতে থাকল। অফিসের কথা ঘর পর্যন্ত আসতে লাগল, মিটিং, কল, ফাইল। বিজয় ওটাই ছিল, কিন্তু এখন সে ব্যাকগ্রাউন্ড বা পটভূমি হয়ে যাচ্ছিল। একদিন প্রিয়া বলল, তুমি এই গ্রামের জামাকাপড় পরবে না। বিজয় কিছু বলল না। দ্বিতীয় দিন বলল, আমার সিনিয়র লোকেরা আসে, একটু সাবধানে থেকো। বিজয় মাথা নেড়ে দিল। ধীরে ধীরে প্রিয়ার বিরক্তি বাড়তে লাগল। বিজয়ের নিস্তব্ধতা তাকে বিঁধতে লাগল। তার মনে হতে লাগল যে বিজয় তার উন্নতির সাথে মানানসই হচ্ছে না। এক সন্ধ্যায় যখন প্রিয়া কোনো অফিসিয়াল ডিনার থেকে ফিরল, বিজয় শুধু এতটুকু বলল, তুমি অনেক বদলে গেছ। প্রিয়া উর্দি খুলতে খুলতে বলল, বদলাতে হয়, সবাই তোমার মতো থাকতে পারে না। এটা প্রথম সুযোগ ছিল যখন বিজয় কথা এগিয়ে নিয়ে গেল। তো আমি কি তোমাকে লজ্জিত করি? প্রিয়া না ভেবেই বলল, হ্যাঁ। ওই একটা শব্দ বিজয়কে ভেতর পর্যন্ত কেটে দিল। ওই রাতে বিজয় খাবার খেল না। প্রিয়া লক্ষ্য করল না। তারপর ঝগড়া রোজকার ব্যাপার হয়ে গেল। প্রিয়ার মনে হতো বিজয় তাকে আটকে রাখছে,
বিজয়ের মনে হতো সে নিজেকে হারিয়ে ফেলছে। একদিন প্রিয়া পরিষ্কার বলে দিল, আমি এই সম্পর্ক বইতে পারছি না। বিজয় অনেকক্ষণ চুপ থাকল, তারপর বলল, তাহলে ছেড়ে দাও। ওই স্বরে রাগ ছিল না, ক্লান্তি ছিল। তালাক হল, কাগজে কলমে, বিনা কান্নাকাটিতে, বিনা আপোষে। প্রিয়া ভাবল সে ঠিক করেছে। বিজয় গ্রামে ফিরে এল, বিনা কোনো অভিযোগের, এবং এখন প্রিয়া আবার সেই কুঁড়েঘরের সামনে দাঁড়িয়েছিল, খাকি উর্দিতে, সরকারি গাড়ির সাথে পুরো দাপট নিয়ে। কিন্তু ভেতরে কোথাও কিছু কাঁপছিল। সে দরজায় কড়া নাড়ল, ভেতর থেকে ধীর আওয়াজ এলো, আসছি। দরজা খুলল। বিজয় সামনে দাঁড়িয়েছিল, সেই মানুষটাই, কিন্তু একদম আলাদা, একটু দুর্বল, একটু রোগা, চোখে একটা অদ্ভুত শান্তি। সে প্রিয়াকে দেখল, উর্দি দেখল, তারাগুলো দেখল, তারপর শুধু এতটুকু বলল, এসে গেছ তো? তাতে না নালিশ ছিল, না অবাক হওয়া, না সেই প্রশ্ন যা ৭ বছর পর দেখা হলে করা হয়। প্রিয়া এক মুহূর্তের জন্য ওখানেই থমকে গেল। তার মনে হয়েছিল বিজয় তাকে দেখে চমকে যাবে, হয়তো রাগ করবে বা অন্তত জিজ্ঞেস করবে যে সে কেন এসেছে। কিন্তু বিজয় এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে রোজ তাকে এভাবেই দেখতে থাকায় অভ্যস্ত। কুঁড়েঘরের ভেতর দিয়ে হালকা রোদ চুইয়ে আসছিল। মাটির মেঝে, এক কোণে পুরনো খাটিয়া, আর দেওয়ালে ঠেস দেওয়া একটা ভাঙা মতো চেয়ার। প্রিয়া চারদিকে নজর ঘোরাল। এটা সেই কুঁড়েঘরই ছিল, কিন্তু এখন আরও বেশি গুটিয়ে গেছে মনে হচ্ছিল। বসুন। বিজয় চেয়ারের দিকে ইশারা করল। প্রিয়া প্রথমবার ইতস্তত করল। আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও আজ তার বসতে সংকোচ হচ্ছিল। সে চেয়ারে বসল। বিজয় খাটিয়ার একপাশে বসে পড়ল। মাঝখানে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল, এমন নিস্তব্ধতা যেখানে শব্দ নয়, স্মৃতি কথা বলে। কুঁড়েঘরের বাইরে ধীরে ধীরে লোক জড়ো হতে শুরু করেছিল। কেউ সরাসরি দেখছিল না, সবাই দূর থেকে উঁকি মারছিল। গ্রামবাসীর কাছে খবর ছড়িয়ে পড়েছিল, বিজয়ের কুঁড়েঘরে আইপিএস ম্যাডাম এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে কোনো উৎসাহ ছিল না, কোনো কোলাহল ছিল না, শুধু নীরবতা ছিল। প্রিয়া অনুভব করল এই নীরবতা স্বাভাবিক নয়। সে ধীরে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? বিজয় তার দিকে দেখল, তারপর বাইরে উঁকি মেরে বলল, গ্রাম এখন আর বেশি কথা বলে না। প্রিয়া বুঝতে পারল না। বিজয় উঠল, কলসি থেকে জল বের করল, একটা স্টিলের গ্লাসে ভরে প্রিয়ার দিকে বাড়িয়ে দিল। প্রিয়া গ্লাস ধরার সময় তার হাতের দিকে দেখল। ওই হাত যা একসময় তার জন্য খেতে পরিশ্রম করত, এখন আরও খসখসে হয়ে গেছে। সে জল খেল, গলা শুকিয়ে যাচ্ছিল। তুমি... প্রিয়া কথা শুরু করতে চাইল, তারপর থেমে গেল। বিজয় তার কথা শেষ করতে দিল না। আপনি এখানে কেন এসেছেন? প্রথমবার সে তুমির জায়গায় আপনি বলল। এই শব্দটা প্রিয়াকে ভেতর পর্যন্ত বিঁধে গেল। আমি... সে আবার থামল। আইপিএস অফিসারের কাছে সব প্রশ্নের উত্তর থাকে, কিন্তু আজ তার কাছে নিজের আসার কারণের উত্তর ছিল না। বিজয় কোনো চাপ না দিয়ে বলল, কোনো জরুরি কাজ থাকলে বলুন। প্রিয়া অনুভব করল বিজয় বদলে আছে। সে ঝুঁকে ছিল না, ভেঙে পড়া ছিল না, শুধু আলাদা ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা লক্ষ্মী আন্টি এগিয়ে এলো, গ্রামের সবথেকে বয়স্ক মহিলা, যে সব জানত। তিনি প্রিয়ার উর্দির দিকে তাকালেন, তারপর তার চোখের দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, ভেতরে জায়গা কম, কথা বাইরে বললে ভালো হবে। প্রিয়া বাইরে এলো। এখন পুরো গ্রাম সামনে ছিল, কিন্তু কোনো স্লোগান নেই, কোনো প্রশ্ন নেই, শুধু দৃষ্টি। লক্ষ্মী আন্টি ভারী গলায় বললেন, আপনি ৭ বছর পর এসেছেন। প্রিয়া মাথা নিচু করল। আর আপনি জিজ্ঞেস করলেন সব ঠিক আছে কিনা। আন্টি থামলেন, তারপর বললেন, সব ঠিক তখন হতো যখন বিজয় কথা বলতে পারত। প্রিয়া চমকে গেল। মানে? এবার এক এক করে লোক বলতে শুরু করল। তালাকের পর বিজয় গ্রাম ছাড়ার চেষ্টা করেছিল, শহরে গিয়েছিল কাজ খুঁজতে, কিন্তু সব জায়গায় লোক জিজ্ঞেস করত, আইপিএস অফিসারের স্বামী হয়ে মজদুরি? লোক হাসত, কিছু লোক খোটা দিত। প্রিয়ার শ্বাস দ্রুত হয়ে গেল। লক্ষ্মী আন্টি আরও বললেন, কিন্তু বিজয় কখনো বলেনি যে আপনি তাকে ছেড়েছেন। সে বলতো ভুল আমারই হবে। এটা শুনে প্রিয়ার চোখ ভরে এলো। একজন লোক বলল, একবার থানায় তাকে ডাকা হয়েছিল। প্রিয়া চমকে জিজ্ঞেস করল, কেন? কোনো মিথ্যে কেসে? লোকটি বলল, লোকেরা বলেছিল আইপিএস বউয়ের নাম নিয়ে ধমকায়। বিজয় শুধু এতটুকু বলেছিল, নাম নিও না, সে এখন আর আমার নয়। গ্রাম স্তম্ভিত ছিল। প্রিয়ার মনে হচ্ছিল
প্রত্যেকটা শব্দ তার বুকে আঘাত করছে। লক্ষ্মী আন্টি শেষ কথাটা বললেন, ম্যাডাম, বিজয় আপনার কারণে নিজের গলার স্বর হারিয়ে ফেলেছে। এখন সে কথা বলে না, কারণ যখন কথা বলত তখন লোক হাসত। প্রিয়া পেছনে ঘুরল। বিজয় কুঁড়েঘরের দরজায় দাঁড়িয়েছিল, চুপ, শান্ত, যেন এসব কথা তার নয়, অন্য কারোর হোক। প্রিয়া কাঁপানো গলায় জিজ্ঞেস করল, এসব তুমি আমাকে কখনো কেন বলনি? বিজয় প্রথমবার সরাসরি চোখে চোখ রাখল। আপনি কখনো জিজ্ঞেসই করেননি। এই কথাটা প্রিয়ার কাছে কোনো থাপ্পড়ের মতো লাগল। গ্রাম আবার চুপ হয়ে গেল। এখন প্রিয়া বুঝতে শুরু করেছিল, এটা শুধু একটা ভেঙে যাওয়া সম্পর্ক ছিল না, এটা একটা মানুষের নীরব আত্মত্যাগ ছিল। এবং সে অনুভব করতে পারছিল, এটা তো শুধু শুরু, এখনও সেই সত্যি সামনে আসা বাকি আছে, যা শুধু তাকে নয়, পুরো হরিপুর গ্রামকে আরও স্তম্ভিত করে দেওয়ার মতো ছিল। যাই হোক, হরিপুর গ্রামের বাতাস হঠাৎ ভারী হয়ে গিয়েছিল। এমন নয় যে ঝড় এসেছিল, বরং এমন যে প্রত্যেকের শ্বাসে কোনো কথা আটকে গিয়েছিল। প্রিয়া চুপচাপ দাঁড়িয়েছিল খাকি উর্দিতে, কিন্তু এখন তার পিঠ সোজা ছিল না। সে ভেবেছিল সে এসেছে, দেখবে, দুটো কথা বলবে আর চলে যাবে। কিন্তু গ্রামের লোকেদের চোখে যে নীরবতা ছিল, তা কোনো সাধারণ গল্পের ছিল না। লক্ষ্মী আন্টি ধীরে বললেন, ম্যাডাম, এখন যা আপনি শুনলেন তা পুরো সত্যি নয়। প্রিয়ার বুকটা যেন বসে গেল। আর কি বাকি আছে আন্টি? আন্টি একটা দীর্ঘশ্বাস নিলেন। যে কথা বিজয় আমাদেরও অনেক পরে জানিয়েছিল, সে কথা। বিজয় কুঁড়েঘরের বাইরে এসে চৌকাঠে বসে পড়ল। সে এখনও কিছু বলছিল না, যেন ঠিক করে নিয়েছে যে তার গল্প এখন অন্যদের মাধ্যমেই সামনে আসবে। গ্রামের এক বৃদ্ধ এগিয়ে এলেন। তার নাম ছিল গোবিন্দজি। তিনি প্রিয়ার উর্দি দেখলেন, তারপর আকাশের দিকে তাকালেন আর বললেন, তালাকের প্রায় ৮ মাস পর আপনি এসেছেন। এক রাতে বিজয় গ্রামে ফিরেছিল। মুখে চোট ছিল। প্রিয়া দ্রুত জিজ্ঞেস করল, চোট? কেমন চোট? গোবিন্দজি বললেন, থানা থেকে এসেছিল। প্রিয়ার বুক জোরে ধরফর করে উঠল। এক ঠিকাদার মিথ্যে কেস করে দিয়েছিল। তিনি বলে দিয়েছিল যে বিজয় তাকে ধমকেছে। আইপিএস অফিসারের বউয়ের নাম নিয়ে প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। থানায় তাকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হলো। আরেকজন লোক বলল, জিজ্ঞাসাবাদ হলো, আর যখন কেউ বলল বউয়ের সাথে একবার কথা বলে নাও, সে আইপিএস ১ মিনিটে ছেড়ে দেবে। গোবিন্দজির গলা ভারী হয়ে গেল। তখন বিজয় পরিষ্কার বলেছিল, সে আমার স্ত্রী নয়, আর তার নাম নিও নয়। প্রিয়ার মাথা নিচু হয়ে গেল। লক্ষ্মী আন্টি আরও বললেন, ম্যাডাম, সেই রাতে বিজয় আপনার সাহায্য চাইতে পারত, কিন্তু সে চায়নি। সে বলেছিল, যদি আমার নামে তার সম্মানে আঁচ আসে তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। প্রিয়ার চোখ দিয়ে জল বইতে লাগল। সে চাইলেও আটকাতে পারল না। সে প্রথমবার অনুভব করল, যে মানুষকে সে দুর্বল ভাবতে থাকল, সে তার শক্তির সবথেকে বড় মূল্য নিজে চুকিয়েছে। প্রিয়ার আঙুলগুলো কাঁপতে লাগল। লক্ষ্মী আন্টি শেষ কথাটা বললেন, ম্যাডাম, বিজয় আপনার থেকে দূরত্ব ঘৃণায় তৈরি করেনি। সে দূরত্ব তৈরি করেছিল যাতে আপনার পরিচয় তার পরিস্থিতির চেয়ে ছোট না মনে হয়। পুরো গ্রাম চুপ ছিল। প্রিয়ার মনে হচ্ছিল সে আর দাঁড়িয়ে নেই, কোথাও ভেতরে ভেতরে পড়ে যাচ্ছে। সে বিজয়ের দিকে তাকাল। এসব সত্যি? বিজয় মাথা নাড়ল। শুধু এতটুকু, তুমি আমাকে কখনো বলনি কেন? বিজয় প্রথমবার লম্বা কথা বলল। আপনি অফিসার ছিলেন, সে শান্তভাবে বলল, আর আমি আপনার সমস্যা হতে চাইছিলাম না। এই শব্দগুলো প্রিয়ার হৃদয়ে গেঁথে গেল। আমি ভেবেছিলাম, বিজয় বলল, আপনি ওপরে যাচ্ছেন, আমি নিচে থেকে আপনার নাম পরিষ্কার রাখি। গ্রামবাসীদের চোখ ভরে এলো। প্রিয়া প্রথমবার নিজের কাঁধের তারাগুলোকে দেখল। সেই তারাগুলো আজ তার কাছে বোঝা মনে হচ্ছিল। সে ধীর গলায় বলল, যদি আমি জানতাম। বিজয় মাঝখানেই থামিয়ে দিল। এখন জানা হয়ে গেছে। তার শব্দে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা সীমা ছিল। সেই মুহূর্তেই প্রিয়া বুঝতে পারল, এই গল্প এখন পেছনে যেতে পারে না। যা ভেঙে গেছে তা জোড়ার আগে বুঝতে হয়। আর সে পরিষ্কার দেখতে পাচ্ছিল, এখনও সবথেকে কঠিন অংশ বাকি আছে। কারণ এখন প্রশ্ন এটা ছিল না যে সত্যি কি ছিল, প্রশ্ন এটা ছিল, এখন এর পর কি? যাই হোক, এখন দুপুর হয়ে গিয়েছিল। কিন্তু প্রিয়ার প্রথমবার নিজের খাকি উর্দি ভারী মনে হচ্ছিল। এত ভারী যেন কাঁধে তারা নয়, কারোর নীরবতা ঝুলে আছে। বিজয় কুঁড়েঘরের চৌকাঠে দাঁড়িয়েছিল, চোখ সামনে, আওয়াজ ভেতরে। প্রিয়া তার সামনে দাঁড়িয়েছিল, অফিসারের মতো নয়, এক এমন মানুষের মতো যে প্রথমবার নিজেরই সিদ্ধান্তে ভয় পাচ্ছে। সে গলা পরিষ্কার করল, বিজয়, আমি এখানে শুধু দেখতে আসিনি। বিজয় তার দিকে দেখল, তারপর নজর সরিয়ে নিল। দেখে নিলেন, এবার যান। এই যান প্রিয়ার কাছে কোনো আদেশের চেয়ে বেশি একটা বন্ধ দরজা মনে হল। আমি সাহায্য করতে চাই। প্রিয়া বলল, গলায় দাপট ছিল না, শুধু চেষ্টা ছিল। বিজয় হালকা হাসল। সাহায্য নয়, ওই হাসিতে ব্যঙ্গ ছিল না, ক্লান্তি ছিল।
হ্যাঁ। প্রিয়া বলল, তোমার জন্য ঘর, কাজ, চিকিৎসা যা কিছু চাই। বিজয় প্রথমবার হাত তুলে তাকে থামাল। ব্যাস, গ্রামের বাতাস থমকে গেল। ম্যাডাম, সে ইচ্ছে করে বলল, আপনি অনেক বড় অফিসার, আপনার কাছে সব আছে, কিন্তু যা আপনি দিচ্ছেন তা আমার কাছে আগে থেকেই ছিল। প্রিয়া বুঝতে পারল না। কি? ইজ্জত বা সম্মান? বিজয় গলার স্বর উঁচু না করেই বলল, যা আমি তখন হারিয়েছিলাম, যখন আপনি বলেছিলেন যে আমি আপনার লেভেলের নই। এই কথাটা প্রিয়াকে সেই সন্ধ্যায় নিয়ে গেল, যখন সে রাগে ওই কথাটা বলে দিয়েছিল আর বিজয় চুপ ছিল। সে এগিয়ে এসে বলল, আমি ক্ষমা চাইতে এসেছি। বিজয় মাথা নিচু করে নিল। ক্ষমা অনেক বড় জিনিস, কিন্তু তাতে সব ফিরে আসে না। প্রিয়া গ্রামের দিকে দেখল। লক্ষ্মী আন্টি, গোবিন্দজি সবাই দাঁড়িয়েছিল। চুপচাপ দেখতে দেখতে প্রিয়া সাহস জোটাল। যদি আমি চাই তো তোমার জন্য সব সহজ করে দিতে পারি। এটা বলতেই সে অনুভব করল সে আবার সেটাই করছে যা থেকে বিজয় দূরে পালিয়েছিল। বিজয় শান্তভাবে বলল, এটাই তো তফাৎ। ম্যাডাম, আপনি করতে পারেন, বলেন, আর আমি চাই, শুনতে চাই। প্রিয়ার চোখ ভরে এলো। আমি চাই যে তুমি ভালো থাকো। বিজয় তার দিকে দেখল, সরাসরি লম্বা দৃষ্টি। আমি ঠিক আছি, সে বলল। আপনার শুধু এটা বুঝতে দেরি হয়ে গেল। প্রিয়া পকেট থেকে একটা কাগজ বের করল, সরকারি লেটার হেড। এটা দেখো, সে বলল, তোমার জন্য শহরে কাজ। বিজয় কাগজটা দেখলও না। কেন? প্রিয়ার গলা ভেঙে গেল। কারণ, বিজয় বলল, আমি এখন কারুর দয়া নিয়ে নিজের কাছে দ্বিতীয়বার অস্বীকার করতে চাই না। এটা বলতে বলতে তার গলা প্রথমবার একটু ভারী হল। যখন আমি আপনার কাছে কিছু চাইনি তখন আপনি অফিসার হয়ে চলে গেলেন। এখন যখন আপনি অফিসার হয়ে ফিরেছেন তো আমি কিভাবে চেয়ে নেব? গ্রামে কোনো ফিসফিসানি ছিল না। সবাই শুনছিল, বুঝছিল। প্রিয়া শেষ চেষ্টা করল। বিজয়, যদি আমি উর্দি খুলে ফেলি তো? এক মুহূর্তের জন্য বিজয়ের চোখ উঠল। তারপর সে খুব ধীরে বলল, তবুও দেরি হয়ে গেছে। প্রিয়ার বুক বসে গেল। আমি এখন সেই মানুষ আর নেই, বিজয় বলল, যে আপনার আগে পিছে চলবে। আমি এখানে আছি কারণ এটাই আমার জায়গা। আর আমার? প্রিয়া জিজ্ঞেস করল। বিজয় বলল, আপনার জায়গা অনেক উঁচুতে, এত উঁচুতে যে আপনি এখানে এলেন তো সব নড়ে গেল। তার গলায় কোনো নালিশ ছিল না, শুধু সত্যি ছিল। লক্ষ্মী আন্টি এগিয়ে এলেন। ম্যাডাম, তিনি বললেন, বিজয় আপনাকে কখনো আটকায়নি, আজ সে নিজেকে আটকাচ্ছে। প্রিয়া বুঝে গেল, এই লড়াই এখন বাইরের ছিল না, এই লড়াই তার ভেতরের ছিল। সে বিজয়ের দিকে দেখল। আমি কিছুদিন এখানে থাকতে পারি? বিজয় মাথা নাড়ল। গ্রাম মেহমানদের জন্য খোলা আছে, কিন্তু কুঁয়ে ঘর নয়। এই কথাটা প্রিয়ার কাছে কোনো সিদ্ধান্তের চেয়ে বেশি একটা সীমা মনে হল। সন্ধে হতে লাগল। সরকারি গাড়ি ওখানেই দাঁড়িয়েছিল। ড্রাইভার দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। প্রিয়া এক পা পেছাল, তারপর দ্বিতীয়। বিজয় চৌকাঠে দাঁড়িয়ে থাকল, না তাকে আটকাল, না দেখল। প্রিয়া শেষবার বলল, যদি কখনো প্রয়োজন পড়ে। বিজয় তার কথা শেষ হতে দিল না। প্রয়োজন পড়লে মানুষ নিজেই উঠে দাঁড়ায়। প্রিয়ার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে ঘুরে গেল। গ্রাম এখনও চুপ ছিল, কিন্তু এবার সেই নীরবতা সম্মানের ছিল। গাড়িতে বসতে বসতে প্রিয়া অনুভব করল, আজ সে কোনো কেসে হার মানেনি, কিন্তু জীবনে প্রথমবার হার স্বীকার করেছে। এবং সে এটাও বুঝে গেল, এখনও গল্প শেষ হয়নি, কারণ কিছু সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে প্রভাব দেখায় না, তা জীবন ভোর বিদ্যে থাকে। সরকারি এসইউভি গ্রাম থেকে বেরোতে লাগল। ড্রাইভার সাইড মিরারে দেখল, ম্যাডাম? প্রিয়া কোনো উত্তর দিল না। সে জানলার বাইরে দেখছিল। গ্রাম পেছনে পড়ে যাচ্ছিল, কিন্তু কুঁড়ে ঘর তার চোখের সামনে থেকে সরছিল না। সেই কুঁড়ে ঘর, সেই চৌকাঠ, আর তার ওপর দাঁড়িয়ে থাকা একটা মানুষ যে একসময় তার জীবন ছিল, আর এখন তার সব থেকে বড় হার। বিজয় ওখানেই দাঁড়িয়ে থাকল। সে গাড়িটাকে যেতে দেখল না। সে জানত, যদি দেখে নেয় তো হয়তো সেই সিদ্ধান্ত টলে যাবে যা সে অনেক কষ্টে নিয়েছিল। সে নিজের ভেতর অনেকবার জিজ্ঞেস করেছিল, আমি কি ভুল করছি? কিন্তু প্রত্যেকবার উত্তর একটাই এসেছে, ভুল তখন ছিল যখন আমি চুপচাপ নিজেকে ছোট মনে করতাম। আজ প্রথমবার সে নিজেকে ছোট হতে দেয়নি। গ্রামে কোনো উৎসব ছিল না, কোনো আলোচনা ছিল না, শুধু একটা অদ্ভুত শান্তি ছিল। লক্ষ্মী আন্টি বিজয়ের কাছে এসে বললেন, বেটা, তুই ঠিক করেছিস। বিজয় মাথা নিচু করে নিল। আন্টি, ঠিক ভুল জানি না, শুধু এতটুকু জানি, যদি আজ ঝুঁকে যেতাম তো নিজেকে কখনো দেখতে পেতাম না। গোবিন্দজি বললেন, আজ তুই গরিব থাকলি, কিন্তু ছোট থাকলি না। বিজয় কিছু বলল না। সে কুঁড়ে ঘরের ভেতর চলে গেল।
খাটিয়ায় বসে দেওয়ালের দিকে তাকাল। ওই দেওয়াল, যার ওপর একসময় প্রিয়ার স্বপ্ন টাঙানো ছিল, এখন সেখানে শুধু সন্নাটা বা নিস্তব্ধতা ছিল। কিন্তু এই সন্নাটা দুর্বলতার ছিল না, এই সন্নাটা আত্মসম্মানের ছিল। ওদিকে গাড়ি শহরের দিকে এগোচ্ছিল। প্রিয়াকে এখন আর আইপিএস অফিসার মনে হচ্ছিল না, তাকে শুধু একটা এমন মহিলা মনে হচ্ছিল যার কাছে সবকিছু আছে, কেবল ওই মানুষটা ছাড়া যে তাকে সবকিছু হতে দিয়েছিল। ড্রাইভার সাহস করে জিজ্ঞেস করল, ম্যাডাম সোজা গেস্ট হাউস? প্রিয়া মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু তার গলায় সেই কঠোরতা ছিল না যাতে লোক ভয় পেয়ে যেত। রাত হয়ে গেল। প্রিয়া গেস্ট হাউসের ঘরে বসেছিল। উর্দি চেয়ারে টাঙানো ছিল, তারাগুলো হালকা আলোয় চকচক করছিল। সে অনেকক্ষণ ধরে ওগুলো দেখতে থাকল। তার মনে পড়ল যখন বিজয় বলেছিল, এখন দেরি হয়ে গেছে, আমি আবারও নিজেকে অস্বীকার করতে পারি না। এই কথাটা তার জন্য শাস্তি হয়ে গিয়েছিল, এমন শাস্তি যাতে কোনো জেল ছিল না, কিন্তু প্রত্যেক রাত কয়েদখানা ছিল। পরের দিন অফিসে সবকিছু স্বাভাবিক ছিল, ফাইল, মিটিং, স্যালিউট। এক জুনিয়র অফিসার বলল, ম্যাডাম, কালকের ইন্সপেকশন খুব কড়া ছিল। প্রিয়া মাথা নাড়ল। ঠিক আছে, সবকিছু ওটাই ছিল, কিন্তু কোনো কিছুই আগের মতো ছিল না। এখন যখন কেউ তাকে ম্যাডাম বলতো, তো তার বিজয়ের আপনি মনে পড়ে যেত। এখন যখন কেউ তার সিদ্ধান্তের প্রশংসা করত, তো তার ওই দিন মনে পড়ত যখন সে একটা মানুষকে নিজের লেভেলের মনে করেনি। মাস কেটে গেল। প্রিয়ার ট্রান্সফার হয়ে গেল। নতুন জায়গা, নতুন দায়িত্ব, পদ বাড়ল, নাম আরও বড় হল, কিন্তু রাত আরও লম্বা হয়ে গেল। প্রত্যেকবার যখন সে আয়নায় নিজেকে দেখত, সে উর্দি দেখতে পেত না। সে ওই মহিলাকে দেখতে পেত যে যদি সময়ে থেমে যেত তো হয়তো আজ একা হতো না। আর বিজয় ওখানেই থাকল। কুড়েঘর ওটাই, কাজ ওটাই, জীবন সাধারণ, কিন্তু গ্রামে এখন লোক তাকে মাথা নিচু করে দেখত। কেউ বলতো না আইপিএস অফিসারের স্বামী, সবাই বলতো ওই মানুষ যে অফিসারের সামনেও নিজেকে বিক্রি করেনি। বিজয় কখনো প্রিয়ার সাহায্য নেয়নি, কখনো তার নামের সাহারা নেয়নি। সে জানত যদি সম্মান ধার করা হয় তো আত্মার ঋণে চলে যায়। একদিন গ্রামে খবর এলো, ম্যাডাম বড় অপারেশন করেছে। লোকে বলল অনেক বড় অফিসার। বিজয় শুনল, চুপ থাকল। সে কখনো অভিশাপ দেয়নি, কখনো নালিশ করেনি। তার জন্য প্রিয়া এখন একটা গত হয়ে যাওয়ার সময় ছিল, যা থেকে শিক্ষা মিলেছিল, কিন্তু যাকে দ্বিতীয়বার পড়া জরুরি ছিল না। অনেক বছর পর প্রিয়া এক কনফারেন্সে ছিল, স্টেজে বসে হাততালি বাজছিল, কিন্তু হঠাৎ তার মনে হল যেন ওই হাততালি তার জন্য নয়, ওই সিদ্ধান্তের জন্য বাজছে যা সে কখনো নেয়নি। সে চোখ বন্ধ করে নিল এবং প্রথমবার খোলা মঞ্চে নয়, নিজের ভেতরে সে ভেঙে পড়ল। বন্ধুরা, একটা লোক নিজের আত্মসম্মান বাঁচিয়ে নিল, আর একটা মহিলা পদ, প্রতিষ্ঠা, ক্ষমতা সবকিছু বাঁচিয়ে নিল, কিন্তু জীবনভরের একটা এমন খোঁচা নিয়ে নিল যা প্রত্যেক স্যালুট, প্রত্যেক হাততালির মাঝে তাকে মনে করাত কিছু সম্পর্ক দেরিতে বোঝা গেলে ক্ষমাও হার হয়ে যায়। আর এটাই কারণ ছিল যে ওই দিন হরিপুর গ্রাম স্তম্ভিত হয়নি, তা ইতিহাস হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনারা বিজয়ের জায়গায় হতেন তো কি আত্মসম্মানের জন্য ওই সিদ্ধান্তই নিতেন, নাকি ক্ষমা করে সম্পর্ক আবার জোড়ার চেষ্টা করতেন? এবং একটা কথা সততার সাথে বলুন, কি কোনো মানুষকে তখন ছেড়ে দেওয়া ঠিক যখন সে আপনার সবথেকে খারাপ সময় আপনার সাথে দাঁড়িয়েছিল, নাকি পদ, পরিচয় আর পরিস্থিতি সত্যি সম্পর্কের চেয়ে বড় হয়ে যায়? কমেন্টে শুধু উত্তর লিখবেন না, নিজের মনের সত্যিকারের কথা মন থেকে লিখুন। যদি এই গল্প আপনাদের হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে তো ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এমনই সত্যি গভীর এবং হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো গল্পের জন্য চ্যানেল রুদ্র সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে, যেখানে আবার একটা সিদ্ধান্ত, একটা নিস্তব্ধতা আর একটা সত্যি আপনাদের অপেক্ষা করবে।